হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি সপ্তম শ্রেণী থেকে মাহিয়া মিম বলছি। তোমাদের 2025 সাল এসে গিয়েছে এবং আমাদের ক্লাসও শুরু হয়ে গিয়েছে। এখন আমরা 3টি বই পেয়েছি স্কুলে, সর্বোচ্চ আমার জানা মতে। বাংলা, ইংলিশ, গণিত। তোমাদের অনেকে প্ল্যানিং থাকে আগে আগে বিজ্ঞান পড়তে, কিন্তু অনেকে বই না থাকার কারণে বিজ্ঞান পড়তে পারো না। আর পিডিএফে বই পেলেও সেখানে অনেক অর্থ বুঝতে পারো না। অনেকে কারিকুলামের জন্য ক্লাস 6 ভালো মতো পড়তে না পারার কারণে অর্থ সহ বুঝতে পারো না পড়াগুলো কি। আজকে আমি শিখিয়েছি তোমাদের ব্যাখ্যা করে পড়ানোর জন্য, তাই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। সো লেটস গেট স্টার্ট। ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি এখানে বিজ্ঞান বই কিছু ছবি দেওয়া আছে, যেখানে মধ্যে দেখছি সূর্য আছে, এখানে পূর্ণিমা আছে, সূর্য এখানে কোনো প্রসেসের কথা বোঝানো হয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে মধ্যে একটি ফুল দেওয়া আছে এবং ফুলটি নিয়ে একটি বৈশিষ্ট্য দেওয়া আছে, যেখানে লেখা আছে শ্রীকেশর, পুংকেশর, পাপড়ি, বৃতি আর পুষ্পাক। এগুলো কিন্তু তোমরা বলবা ঢালে পড়াগুলো কেন ম্যাম পড়াচ্ছি, সরি ম্যাম না, মানে আমি কেন পড়াচ্ছি। আসলে এখন যে কারিকুলাম শেষ হয়ে গিয়েছে না, তোমাদের যদি তোমরা অ্যাডমিশন দিতে চাও ক্লাস 8-এ কোনো স্কুলে বা সরি, এখানে আসলে আমার একটু প্রবলেম হচ্ছিল, তাই একটু কাট করলাম। যাই হোক, বলছিলাম অ্যাডমিশনে যদি তোমরা ক্লাস 8-এ দিতে চাও, তাহলে তোমাদের প্রশ্ন এটাও আসতে পারে যে এইসব নিয়ে কিছু প্রশ্ন আসতে পারে। যদি তুমি মেইন টাস্কটা বুঝে যাও, তাহলে তুমিও বুঝবা প্রশ্নটা কেমন আসতে পারে, অ্যান্ড এটা পরীক্ষাও আসতে পারে। সো লেটস গেট ইট, টাইম ওয়েস্ট না করে আমরা প্রথম পৃষ্ঠা থেকে চলে যাই। একদম প্রথম অধ্যায় আমরা কি দেখতে পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি নিম্ন শ্রেণীর জীব দেওয়া আছে। নিম্ন শ্রেণীর জীব অধ্যায়টা আমরা শুরু করছি। এটি হচ্ছে প্রথম অধ্যায়। ওকে, প্রথমেই আমি একটু জুম করি তোমাদের, তাহলে বুঝতে প্রবলেম হবে না। নিম্ন শ্রেণীর জীব অর্থাৎ সবচেয়ে ছোট বা রাজ্যহীন। সবচেয়ে নিম্ন শ্রেণীর জীব বলতে যারা রাজ্য নাম্বার 3, নিম্ন শ্রেণীর জীবকে আরো উঁচু, অর্থাৎ অন্য ভাষায় বলা হয় অণুজীব জগৎ। অণুজীব জগৎ অর্থাৎ অণুজীব জগৎ বলতে এক্সাম্পল যেমন ভাইরাস, যেগুলো আমরা আমাদের হাতে দেখতে পাই। মানে যদি তুমি না ধোও, তোমার হাতে যে জীবাণু বা ভাইরাস বলি না, এসব হচ্ছে অণুজীব জগতের মধ্যে অংশ। তার মধ্যে 3টি রাজ্য রয়েছে, রাজ্য 1, রাজ্য 2 এবং রাজ্য 3। আর রাজ্য 1-এর মধ্যে নিম্ন শ্রেণীর জীব, আর এটা হচ্ছে এই নিম্ন শ্রেণীর জীবটি, যেটি আমরা এখন সামনে দেখতে পাচ্ছি এবং পড়তে যাচ্ছি। ওকে, ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল, অ্যামিবা ইত্যাদি নিম্ন শ্রেণীর জীব বলা হয়। তোমাদের এখন আমি লাইনগুলো যেগুলো দাগিয়ে দিব, সেগুলো তোমাদের অবশ্যই মনে থাকতে হবে। এর মধ্যে যে লাইনটা আছে সেটা আমরা দাগিয়ে নিব। ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল, অ্যামিবা ইত্যাদিকে নিম্ন শ্রেণীর জীব বলা হয়। ওকে, এই লাইনটা দাগিয়ে নিতে হবে। ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল, অ্যামিবা ইত্যাদি নিম্ন শ্রেণীর জীব বলা হয়। এখন তোমরা প্রশ্নটা লিখে নাও, কাদেরকে নিম্ন শ্রেণী জীব বলা হয়? তোমরা চটপট তোমাদের নোট কাদাটা নাও, কলমটা নাও, আমি টাইম দিচ্ছি, লিখে ফেলো। প্রথম প্রশ্ন কমন পড়বে, প্রতিটা লাইনে যখন আমরা প্রশ্ন করবো, বইয়ের প্রতিটা অধ্যায়ের লাইনে যদি আমরা প্রশ্নটা তৈরি করে আমাদের খাতায় লিখে ফেলি, তাহলে দেখি সেখান থেকে প্রশ্ন আসলে আমরা কেন পারবো না। প্রতিটি লাইনে যদি প্রশ্নটা শিখে ফেলি আমরা, তাহলে অবশ্যই প্রশ্নটা কমন পড়বে। তো লিখে ফেলো, ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল, অ্যামিবা ইত্যাদি নিম্ন শ্রেণী জীব বলা হয়। কাদেরকে নিম্ন শ্রেণী জীব বলা হয়? ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল, অ্যামিবা ইত্যাদিকে নিম্ন শ্রেণী জীব বলা হয়। ওকে, এখন সেকেন্ডটাতে যাই। এদের মধ্যে ভাইরাস, ব্যাকটেরিয়া ও অ্যামিবা অণুবীক্ষণ যন্ত্র সাহায্যে ছাড়া দেখা যায় না। অর্থাৎ এদের মধ্যে, অর্থাৎ নিম্ন শ্রেণী জীবদের মধ্যে তোমাদের মনে থাকতে হবে নিম্ন শ্রেণীর জীবগুলো কি কি, নাহলে প্রশ্নে আসলে বুঝবে না কোনগুলো। তোমরা হয়তো ভুলে দিতে পারো অন্যান্য কিছু জার্মস টাইপের, তুমি হয়তো না বুঝে নিম্ন শ্রেণীর জীবকে তুমি জার্মস মনে করে দিয়ে দিয়েছো, তাহলে তোমার নাম্বার কাটা যাবে। তার জন্য তোমাদের এগুলো মনে থাকতে হবে। এর মধ্যে মানে এই যে নিম্ন শ্রেণী জীবদের মধ্যে ভাইরাস আর ব্যাকটেরিয়া ও অ্যামিবা
অণুবীক্ষণ যন্ত্র অর্থাৎ এমন একটি যন্ত্র অণুবীক্ষণ যেটির সাহায্যে ছোট ছোট জীবদেরকে অর্থাৎ অণুবীক্ষণ বা জীবাণু ভাইরাসদেরকে দেখা যায়, যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না। অর্থাৎ তুমি তোমার হাতে যদি দেখো, দেখবা তোমার হাতে কিছুই নাই, বাট তুমি যদি অণুবীক্ষণ এমন একটি যন্ত্র যে সাহায্যে যদি তুমি ভালো করে জুম করে দেখো, দেখবে তোমার হাতের ভিতরে অনেক জীবাণু রয়েছে। আর সেই অণুবীক্ষণ যন্ত্র সাহায্যে দেখা যায় না। এদের মধ্যে ভাইরাস, ব্যাকটেরিয়া, আমিবা অণুবীক্ষণ যন্ত্র সাহায্যে ছাড়া দেখা যায় না। এই অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এদের তিনটাকে দেখা যায় না। এরপরে যায়, এরা অণুজীবের অন্তর্ভুক্ত। ওরা হচ্ছে অণুজীবের অন্তর্ভুক্ত। অণুজীব মানে হচ্ছে সকল প্রকার জীব। অণুজীব অর্থাৎ ছোট, যেগুলো খালি চোখে দেখা যায় না বা যেগুলো দেখতে অনেক ছোট, তাদের সবাইকে অণুজীব বলা হয়। এরপরে কিছু কিছু ছত্রাক ও শৈবাল খালি চোখে দেখা গেলেও অধিকাংশ ছত্রাক ও শৈবাল দেখতে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য লাগে। অর্থাৎ কিছু কিছু ছত্রাক হচ্ছে নিম্ন শ্রেণীর বা অণুজীব। এই যে আমি বুঝাই তোমাদের, তাহলে তোমাদের ক্লিয়ার হবে টাস্কটা। অর্থাৎ ছত্রাক আর শৈবাল খালি চোখে দেখা গেলেও বাই চান্সলি কয়টা দেখা যায়, কয়টা জাতি ছত্রাকের, কয়টা জাতি ছত্রাক এবং শৈবালের কয়টা জাতি দেখা গেলেও খালি চোখে দেখা গেলেও অধিকাংশ ছত্রাক ও শৈবাল দেখতে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য লাগে। অর্থাৎ ধরো 100% ছত্রাক ও শৈবাল পৃথিবীতে রয়েছে, তার মধ্যে 50% খালি চোখে দেখা যায়, অর্থাৎ কোনো অণুবীক্ষণ যন্ত্র ছাড়াই দেখা যায়। বাট অধিকাংশ অর্থাৎ আমি বলতে পারি 40% দেখা যায় খালি চোখ ছাড়া, খালি চোখেই দেখা যায়। বাট 60%ই হচ্ছে অণুবীক্ষণ যন্ত্র প্রয়োজন হয়। এখানে এটা বোঝানো হয়েছে। এরপর পরের লাইন, এইসব অণুজীব বা আদি জীব মানুষ, গৃহপালিত পশু পাখি ও উদ্ভিদের রোগ সৃষ্টি করে। অর্থাৎ এইসব অর্থাৎ ছত্রাক ও শৈবালের মতন এইসব অণুজীবরা আদি জীব মানুষ, অর্থাৎ মানুষ অণুজীব বা আদি জীব মানুষ, গৃহস্থল অর্থাৎ এই ধরনের শৈবাল ও ছত্রাক জাতীয় অণুজীব যেগুলো আছে পৃথিবীর মধ্যে, এরা মানুষ, গৃহপালিত পশু পাখি অর্থাৎ যেগুলো আমরা ঘর বাড়িতে পশু পাখি পালন করে এবং উদ্ভিদ অর্থাৎ গাছপালা, ওদের রোগ সৃষ্টি করে। মানে রোগ সৃষ্টি করে বলতে তাদের মধ্যে রোগ জন্ম নেই এই ছত্রাক ও শৈবাল জাতীয় অণুজীবের কারণে। এরপর নেক্সট লাইন, আবার পরিবেশে এদের অনেক উপকারী ভূমিকা রয়েছে। অর্থাৎ তারা মানে খারাপ করলেও গৃহস্থলী মানুষ এবং পশু পাখি রোগ যদি ছড়িয়ে দেয় তাদের গায়ের মধ্যে, সেটি একটি খারাপ প্রভাব অর্থাৎ অপকার। তবে শুধুমাত্র তারা যে অপকার করে তাই নয়, তারা উপকার অর্থাৎ মানুষের বা পৃথিবীর বিভিন্ন উপকারেও ভূমিকা রাখে। অর্থাৎ ভূমিকা রাখে বলতে তারা উপকার করে, মানে পরিবেশে অনেক কিছু কারণেই উপকার করে। সো আমরা প্রথমে এই অংশটা পড়ে ফেলেছি। দেন তোমরা এখানে দেখতে পাচ্ছ ভালো মতোই, এখানে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি যেগুলো হচ্ছে অণুজীব। তোমাদের মাথায় এতক্ষণ প্রশ্ন আসছিল এই যে অণুজীব করছি আমি, অণুজীব বলতে মানে বলছি কিন্তু অণুজীব দেখতে কেমন, যারা কখনো 6-এ বা ছোটবেলায় পড়নি তারা দেখে নাও। এটা একটি অণুজীব, এইসব হচ্ছে অণুজীবের অংশ, এগুলো অণুজীবের অংশ। ওকে, এন্ড দেন আমরা এখন নেক্সটে যাই। এখানে লেখা আছে এই অধ্যায় পাঠ শেষে আমরা, অর্থাৎ এই যে আমরা নিম্নজীব অধ্যায়টা পড়বো, এই অধ্যায় শেষে আমরা যা শিখতে পারবো তা এখানে লেখা আছে। সো আই থিঙ্ক এটা আমাদের না পড়লে হবে, বিকজ তুমি রিডিংটা তোমার মেইনলি আসবে, এখান থেকে কোনো প্রশ্ন আসবে না, এটা আমি একদম ড্যাম শিওর যে এখান থেকে কোনো প্রশ্ন আসবে না। আমরা এটা স্কিপ করি। ওকে, এটা তোমরা আবার অনেকে মনে করিও না যে আমি এটা স্কিপ করতেছি তোমাদের ক্ষতি করতেছি, এটা আসলে ইম্পর্টেন্টই না। যাই হোক, এরপরে নেক্সট টাস্কটা হচ্ছে পার্ট 1.2 এর অণুজীব জগৎ। তোমরা এতক্ষণ বলছো অণুজীব জগৎ, আমি বলেছিলাম না প্রথম দিকেই অণুজীব জগৎ, আমি অণুজীব জগৎ যেটা বলেছি রাজ্য 1 রাজ্য 2, সেটা তোমাদের নতুন চেনা মনে হচ্ছে। মানে প্রথমেই তোমরা বলছো দুরু আমি তো কিছুই বুঝছি না, তাহলে আমি কেমনে পড়বো। এখন তোমাদের সেটা আমি বুঝাতে যাচ্ছি। অণুজীব জগৎ অর্থাৎ ছোট ছোট অণুজীব, অর্থাৎ এতক্ষণ যেগুলো ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবালের কথা বলেছিলাম,
এগুলো সবগুলোকেই অণুজীব বলা হয় এবং তাদের একটা আলাদা জগৎ বা পৃথিবী রয়েছে। যেরকম মানুষের একটি আলাদা পৃথিবী রয়েছে, মানুষ সেরকম অণুজীবের একটি আলাদা জগৎ রয়েছে। আমরা আমাদের চারপাশে অনেক জীব দেখতে পাই, অর্থাৎ আমরা আমাদের চারপাশে অনেকই জীব বা প্রাণী দেখতে পাই, যেমন মানুষ, গরু, ছাগল ইত্যাদি। এসব জীব ছাড়াও আমাদের পরিবেশে অনেক জীব রয়েছে যাদের খালি চোখে দেখাই যায় না। তোমরা অনেকে ছোটবেলা থেকে মনে করে এসেছো আমাদের চারপাশে গরু, ছাগল বা বিভিন্ন প্রাণী, মানুষ ছাড়া আর কিছুই নাই, কিন্তু একটি আলাদা জগৎ যে আছে, অর্থাৎ ছোটবেলায় শিখেছো তোমরা আলাদা পরিজগৎ আছে, সেরকম একটি আলাদা অণুজীবদের জগৎ আছে যা আমরা খালি চোখে অর্থাৎ অণুবীক্ষক নামে একটি যন্ত্র ছাড়া দেখতেই পাই না। এদের অধিকাংশ কোষে সুগঠিত নিউক্লিয়াস নেই, অর্থাৎ নিউক্লিয়াস তোমরা ক্লাস 6 হয়তো অনেকে পড়েছো নিউক্লিয়াস। এদের অধিকাংশ কোষে সুগঠিত নিউক্লিয়াস নেই, অর্থাৎ তারা এককোষী জীব, তাদের নিউক্লিয়াস নেই, তাদের খালি চোখে দেখাই যায় না। এদের অধিকাংশ কোষে সুগঠিত নিউক্লিয়াস নেই। ওকে, এরা অণুজীব নামে পরিচিত। যাদের শরীরে তোমাদের প্রশ্ন আসতে পারে কারা অণুজীব নামে পরিচিত? যাদের অধিকাংশ কোষে সুগঠিত নিউক্লিয়াস নেই, নোট করতে পারো, যাদের অধিকাংশ কোষে সুগঠিত নিউক্লিয়াস নেই, এরা অণুজীব নামে পরিচিত। এসব অণুজীব থেকেই সৃষ্টির শুরুতে জীবনের সূত্র হয়েছে। এসব অণুজীব থেকে সৃষ্টির শুরুতে জীবনের সূত্রপাত হয়েছে, অর্থাৎ এসব অণুজীব অর্থাৎ যত ধরনের অণুজীব রয়েছে পৃথিবীতে, এদের মধ্যে দিয়ে অর্থাৎ ওরা হচ্ছে ফার্স্ট স্টেপ, ওদের থেকে আস্তে আস্তে করে জীবনের সূত্রপাত হয়েছে। মানে বিভিন্ন জীবনের সূত্র, অর্থাৎ সূত্র যেটা আমরা বড় অঙ্ক তৈরি করে ফেলি, সেরকম ওরা ছোট ছোট জীবের মাধ্যমে বড় বড় জীব তৈরি হয়েছে, অর্থাৎ মানুষ, গরু, ছাগল ইত্যাদি। তাই অণুজীবদেরকে আদিজীবও বলা হয়। ওকে, এখন তোমরা নিশ্চয়ই এটা ক্লিয়ার হয়েছে যে আমরা প্রথমে এখানে পড়েছিলাম যে এখানে এই যে এখানে আমরা পড়েছি, তোমাদের আমি মার্ক করে দেখাচ্ছি, এখানে পড়েছি এসব অণুজীব বা আদিজীব। এখানে আদিজীবটা তোমাদের নতুন মনে হয়েছে, অনেকে মনে করেছো মানুষের কথা বলা হচ্ছে আদিজীব। আদিজীব বলতে মানুষ নয়, বরং অণুজীবদের বোঝানো হয়েছে, এবং এটা তোমরা নোট করতে পারো। আদিজীব, অণুজীবদেরকে আদিজীবও বলা হয়। আদিজীব কাকে বলা হয়? তো এটা উত্তর হবে যে সকল অণুজীব থেকে সৃষ্টির শুরুতে জীবনের সূত্র হয়েছে তারাই অণুজীবদের, তাই অণুজীবদেরকে আদিজীবনও বলা হয়। হ্যাঁ, সরি, প্রশ্নটা হবে কেন অণুজীবদেরকে আদিজীবও বলা হয়। আমি এটাকে আরো বেশি ক্লিয়ার করে বলি, আদিজীব বলা হয় কারণ তারাই প্রথম মানুষ তৈরি হওয়ার আগে সূত্র ছিল, অর্থাৎ তাদের থেকেই বিভিন্ন মানুষ, জীব, জন্তু তৈরি হয়েছে, তাই তারা হচ্ছে আদিজীব। ওকে, এটা ক্লিয়ার? এখন নেক্সট, তোমরা ষষ্ঠ শ্রেণীতে মারাগুলিস ও হুইটেকারের জীবজগতের পঞ্চরাজ্য প্রস্তাবনায় অণুজীব সমূহকে মনেরা, প্রোটিস্টা ও ফানজাই রাজ্যে দেখতে পেয়েছ। ওকে, এখন তোমাদের অনেক প্রশ্ন আসবে কারিকুলামে ম্যাম আমি কিছু ম্যাম বলছে আমি কারিকুলামে কিছু পড়ি নাই, তাহলে আমি এগুলো কেমনে জানবো? তাহলে যদি তোমার না জেনে থাকো, সেটা তোমরা নিজেরা যদি পারো, তাহলে তোমার ফ্যামিলি বা তোমার টিচার থেকে একবার এসব বিষয়ে ধারণা নিয়ে নিবে। যদি আমি এখন ধারণা দিতে চাই তাহলে অনেক টাইম লস্ট হবে। তো আমাদের ক্লাস 7-এ পড়াতে বেশি মনোযোগ দেওয়া উচিত। আমরা শুধুমাত্র বেসিক গুলো দেখবো, ক্লাস 6-এ পড়া যারা কারিকুলামের কারণে পড়তে পারো নাই। সো নেক্সট লাইনে যাই। আবার অণুজীব, এখানে যা লেখা আছে, আবার অণুজীব সমূহকে শ্রেণী বিভাগ করতে গিয়ে বর্তমানকালে অণুজীব বিজ্ঞানীগণ এই জগৎকে 3টি রাজ্যে ভাগ করেছেন। দ্যাটস দ্য মেইন টাস্ক দ্যাট আই টোল্ড বিফোর। এটা হচ্ছে মেইন টাস্ক। আমি তোমাদের প্রথমেই বলেছি, পড়ার শুরুতেই বলেছি এখানে যে 3টি রাজ্য রয়েছে, অর্থাৎ আমি এটা ভালো মতো ক্লিয়ার করি। আমি যে বলছি অণুজীব জগৎ, অর্থাৎ অণুজীবদের একটি আলাদা জগৎ, সেই জগতের মধ্যে 3টি রাজ্য, যেরকম আমাদের পৃথিবী বা আমি ধরে নেই বাংলাদেশ বা পৃথিবীর মধ্যে একটি জগৎ আছে যেখানে বিভিন্ন রাজ্য, যেমন চায়না, জাপান, বাংলাদেশ, ইন্ডিয়া, থাইল্যান্ড ইত্যাদি দেশ রয়েছে, বিভিন্ন রাজ্য রয়েছে বা দেশ
দেশ রয়েছে, সেরকম অণুজীবের জগতেও কিন্তু 3টি রাজ্য রয়েছে, মিনিমাম 3টি রাজ্য রয়েছে। সো এটা একটা অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা তোমাদের অবশ্যই পরীক্ষায় আসতে পারে, সেটা লিখে নিতে পারো। অণুজীব জগৎকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? কয়টি ভাগে? অণুজীব জগৎকে 3টি রাজ্যে ভাগ করা হয়েছে। অণুজীব জগৎকে 3টি রাজ্যে ভাগ করা হয়েছে। কি কি? রাজ্য 1, রাজ্য 1 কি লেখা আছে? অ্যাকেরিওটা, তোমরা লিখে নাও। 3টি রাজ্যে ভাগ করা হয়েছে। কি কি? সেগুলো হলো রাজ্য 1 অ্যাকেরিওটা, 2 প্রোক্যারিওটা and 3 ইউক্যারিওটা। এই 3টি তোমাদের বানানটি কঠিন মনে হলেও যদি তুমি বারবার প্র্যাকটিস করো তাহলে তোমরাও পেরে যাবে, অ্যাকেরিওটা, প্রোক্যারিওটা, ইউক্যারিওটা। এখন তো আমরা জেনেছি যে 3টি রাজ্য কি কি। এখন তাদের বৈশিষ্ট্য কি? তোমাদের এখন মনে হচ্ছে এগুলো এসব কি, বা এগুলো সংজ্ঞা জানলে একটু ভালো ক্লিয়ার হতো। সেখানে দেওয়া আছে সংজ্ঞাগুলো। অ্যাকেরিওটাকে বাংলা ভাষায় যদি তুমি বা তোমার নিজ ভাষায় যদি এক্সপ্লেন করতে চাও তাহলে এখানে আছে অকোষীয়, অর্থাৎ অ্যাকেরিওটা বা অকোষীয়। অকোষীয় বলতে যাদের শরীরে কোষ নাই। কোষ বলতে আমাদের যে উপরে চামড়াটা আছে, আমাদের বডির মধ্যে যে চামড়াটা আছে সেটাকে আমাদের কোষ বলা হয়। প্রতিটি প্রাণীর কিন্তু একটি কোষ রয়েছে, যেমন বাঘ, সিংহ, কুকুর, ছাগল, গরু, ওদের উপর একটি চামড়া বা কোষ রয়েছে, যাকে বিজ্ঞানী ভাষায় চামড়াকে কোষ বলা হয়। এবং কোষীয় প্রাণী বলা হয় আমাদেরকে, কারণ আমাদের শরীরে কোষ বা চামড়া রয়েছে। কিন্তু যদি তোমার প্রশ্ন ওঠে অকোষীয় মানে কি, যাদের শরীরে চামড়া, আমাদের যেরকম চামড়া আছে এরকম যাদের দেখাই যায় না, খালি চোখে দেখাই যায় না, অর্থাৎ অণুজীব, তাদের কোষ নাই বলেই তাদের খালি চোখে দেখা যায় না। ওকে, খালি চোখে দেখা যায় না, এদেরকে অকোষীয় বলে, কি বিজ্ঞানী ভাষায় অ্যাকেরিওটাও বলা হয়। এবার আমরা সংজ্ঞাটা দেখি। এইসব অণুজীব এতই ছোট যে তা সাধারণ আলোক অণুবীক্ষণ যন্ত্রের নিচেও দেখা যায় না। এদের দেখতে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়, যেমন ভাইরাস। ওকে, এখানের মধ্যে আমার সংজ্ঞাটা একদম ক্লিয়ার হয়ে গেছে, কারণ আমি এখানে দেখতেই পাচ্ছি অ্যাকেরিওটা বা অকোষীয় জীব বলতে বোঝায় যে সকল অণুজীব, অর্থাৎ যে সকল অণুজীব আমরা জেনেছি কি যা ভাইরাস, ব্যাকটেরিয়া আছে, যে সকল, তাকে বলা হয় অণুজীব। যে সকল এইসব অণুজীব অর্থাৎ অ্যাকেরিওটা বা অকোষীয় অণুজীব এতই ছোট যে অতিমাত্রায় ছোট, এত ছোট কোষ যে তা সাধারণ আলোক অণুবীক্ষণ যন্ত্র, অর্থাৎ সাধারণ অণুবীক্ষণ যন্ত্র আমি প্রথমেই বলেছি যে সকল যন্ত্রের মাধ্যমে ছোট ভাইরাস বা অণুজীবকে জুম করে দেখা হয়, সে সকল যেগুলো সাধারণ অণুবীক্ষণ রয়েছে, সাধারণ অণুবীক্ষণ মেইনলি কাজে লাগানো হয় যেগুলো একটু খালি চোখে দেখা যায়, সে সকল অণুজীব দেখতে আলোক সাধারণ অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করা হয়। তবে অ্যাকেরিওটা অণুজীব এতটাই ছোট যে তা সাধারণ আলোক অণুবীক্ষণ যন্ত্রের নিচেও দেখা যায় না, এই যন্ত্র ব্যবহার করেও দেখা যায় না। এদের দেখতে যদি চাও তাহলে তোমার থেকে কি ব্যবহার করতে হবে? ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র, অর্থাৎ ইলেকট্রনিক, অর্থাৎ যা কারেন্ট দিয়ে চলে, ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হবে। যেমন ভাইরাস তুমি কিন্তু সাধারণ আলোক অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখতে পারবে না, তোমার এটা যদি দেখতে হয় তাহলে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হবে। এরপরে সেকেন্ড, রাজ্য 2 আমরা নিশ্চয় ক্লিয়ার হয়ে গেছি রাজ্য 1 কে কি বোঝানো হয়েছে। আমি আবারও বলছি, রাজ্য 1 এ বোঝানো হয়েছে অ্যাকেরিওটা বা অকোষীয় জীব বলতে বোঝানো হয় যে সকল অণুজীব খালি চোখে দেখা যায় না বা এদের সাধারণ অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমেও দেখা যায় না, এদের দেখতে হলে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়, সে সকলকে বলা হয় অ্যাকেরিওটা বা অকোষীয় জীব। যেমন আমি মেসেজ দেওয়া হয়েছে, বাই দ্য ওয়ে, এটাকে বলা হয় ভাইরাস, একটা এক্সাম্পল আর কি। এরপর রাজ্য 2 প্রোক্যারিওটা বা আদি কোষী, যে সকল অণুজীবের কোষের কেন্দ্রিকা সুগঠিত নয় তারাই এই রাজ্যের সদস্য। অর্থাৎ আদি কোষী বলতে বোঝায় যে সকল অণুজীবের কোষ, অর্থাৎ আমাদের চামড়া
কেন্দ্রিকা সুগঠিত নয়, অর্থাৎ সুগঠন নয়, সুগঠন মানে একদম পারফেক্ট বা সুগঠন নয়। কেন্দ্রিকা অর্থাৎ কেন্দ্রিকাটি পারফেক্ট বা সুগঠন নয়, তারাই এই রাজ্যের সদস্য। এই রাজ্যের সদস্য কারা কারা? যাদের যাদের কোষের কেন্দ্রিক সুগঠন নয়, তারাই হচ্ছে এই রাজ্যের অংশ। যেমন হলো ব্যাকটেরিয়া। দেন রাজ্য 3, ইউক্যারিওটা বা প্রকৃত কোষী। যে সকল অণুজীব কোষের কেন্দ্রিকা সুগঠিত তাদের প্রকৃত কোষ বলা হয়। অর্থাৎ যে সকল আচ্ছা ফ্রেন্ড, সরি আমার একটু দেরি হয়ে গিয়েছে, কারণ আমার একটু রিকানেক্ট হয়ে গেছিল একটু প্রবলেমের জন্য। যাক, আমরা পড়ছিলাম রাজ্য 3-এ। ইউক্যারিওটা বা প্রকৃতি কোষী বলতে বোঝানো হয় যেসব অণুজীব কোষে কেন্দ্রিক সুগঠিত তারাই প্রকৃতি কোষ বলে। অর্থাৎ আমরা রাজ্য 2-এ পড়েছি যাদের কোষের কেন্দ্রে সুগঠিত নয় তারা হচ্ছে আদিকোষী, আর যাদের সুগঠিত মানে কোষের কেন্দ্রে সুগঠিত তারা প্রকৃতি কোষী। যেমন শৈবাল, ছত্রাক ও প্রোটোজোয়া এই ধরনের অণুজীব। তো বন্ধুরা, আজকে আমি যা যা পড়িয়েছি প্রথম অধ্যায়ের যে 2টি পৃষ্ঠা পড়িয়েছি সেই 2টি পৃষ্ঠা আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি। আমরা পরের ক্লাসে যদি পরেরগুলো ভালো মতো বুঝে যাই তাহলে আমরা একদম তাড়াহুড়া করে শেষ করব না, আমরা আস্তে আস্তে সব শেষ করব। যদি এরকম প্রথম পাঠ থেকে এরকম ভালো করে শুরু করি এবং ভেঙে ভেঙে বুঝতে পারি তাহলে আমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারি অবশ্যই। তাই আমার সাথে সবসময় থাকবা এবং সবসময় দেখবে ভিডিও, তাহলে বিজ্ঞান সম্পর্কে ভালো ধারণা পাবে এবং প্রশ্ন দিলে সেগুলো তোমরা নোট করবে। তাহলে আজকের মতো এটা, সবাই ভালো থাকবে আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওতে দয়া করে একটা লাইক করে দিয়ে সবাই ভালো থেকো এবং পরে দেখা হবে সবার সাথে। আসসালামু আলাইকুম।